কোথাও গিয়ে দিল্লির রাজনীতির সঙ্গে তো পশ্চিমবঙ্গের রাজনীতির একটা বেসিক পার্থক্য আছে। আপনি নিশ্চয়ই সেটা অনেক বেশি করে জানেন, একজন আইনজীবী হিসেবেও জানেন, একজন বিজেপি নেতা হিসেবেও অনেক ভালোভাবে জানেন। দিল্লিতে যে ঘটনাটার আমরা দেখেছিলাম যে অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছিল এবং তারপরে আমরা দেখেছি বিধানসভা ভোটের ফলাফল কি হয়েছিল। কোথাও গিয়ে দাঁড়িয়ে এই যে যে কথাগুলো বা যে শব্দগুলো বললাম এতক্ষণ এবং আমরা আলোচনা করছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে কন্যাশ্রীর মতো এই যে প্রকল্পগুলো, সেগুলো কি কোথাও গিয়ে এ রাজ্যে এমন একটা সিম্প্যাথি ক্রিয়েট করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মহিলা ভোটারদের, সেটাই কি রাষ্ট্রপতি শাসনে যাবার পথে একটা বড় বাধা বলে আপনার মনে হয়? আমি আবারও বলছি, চোরাদের প্রতি কোনো মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের পকেট থেকে দিচ্ছে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের বাড়ির জমি জমা বিক্রি করে চুরির পয়সা সমস্ত দিয়ে এখানে মানুষকে টাকা দিচ্ছে নাকি? যে সরকারের টাকা, এটা বারংবার করে আপনাদের একটা প্রচেষ্টা, আপনারা যতটা চেষ্টা করবেন ওই লাইনে ঢোকাতে, কিন্তু আমরা কিছু চেষ্টা করছি না কৌস্তব বাবু, আমরা জনগণের কথাটা দিয়ে জাস্ট আপনার কাছ থেকে জানার চেষ্টা করছি। কেন বলছেন তাহলে এই কথাগুলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেন্টিমেন্ট? এটা সরকারি টাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা না। স্কিমগুলো সরকারের স্কিম, তৃণমূল কংগ্রেসের স্কিম নয়। আমরা বলছি এই স্কিমগুলো সরকারি স্কিম। আমরা বলছি এই 1,000 টাকায় কিছু হয় না। আমরা আসতে তো বলেছি এই রাজ্যে আমরা 3,000 টাকা করে এই মহিলাদেরকে, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় একটা 1,500 টাকা আজকের দিনে কি হয় আমরা বলেছি সেটা মিনিমাম 3,000 টাকা করা উচিত। আমরা তো এই কথাগুলো বারংবার বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে আপনি শুধু এগুলোর কথা বলছেন। পশ্চিমবঙ্গে এই যে বেকার ছেলেমেয়েগুলো চোখের জল, সেগুলো তো আপনারা দেখছেন না। একদম একদম, এইগুলো তো আপনাদের কাছে একটা বড় ইস্যু। নিশ্চয়ই ইস্যু বলে পশ্চিমবঙ্গের, আমাদের ইস্যুর থেকেও বড় কথা পশ্চিমবঙ্গের মানুষকে আজকে কোন জায়গায় দাঁড় করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পশ্চিমবঙ্গের মানুষকে এই শুধুমাত্র, আপনি ভাবুন তো, একটা মুখ্যমন্ত্রী তিনি বলছেন 1,000 টাকা দিচ্ছি, বাড়িতে ঘুগনি রান্না করে কেটলি করে চা নিয়ে যুব সমাজকে দিশা দেখাচ্ছেন। তিনি বলছেন বেচতে যাও, বাড়ির বউকে বলো ঘুগনি করে দিতে, হাতে একটা কেটলি করে চা দিয়ে দিতে। এটা যুব সমাজকে একটা মুখ্যমন্ত্রী এভাবে দিশা দেখাতে পারে? এইটা আমাদের পশ্চিমবঙ্গের পথ? এটা যুব সমাজকে ভবিষ্যৎ, যুব সমাজের ভবিষ্যৎ এটা, যে তারা পড়াশোনা করে শিক্ষিত হয়ে কলেজ থেকে পাস করে হায়ার এডুকেশন তারা নিয়ে হাতে একটা কেটলি নিয়ে আর একটা হাতে ঘুগনির বাটি নিয়ে তারা রাস্তায় বেচতে যাবে? ঠিক ঠিক কথা, অবশ্যই অবশ্যই যুব সমাজের কাছে এটা কিন্তু আপনারা যে কথাটা বলছেন অবশ্যই তার একটা গুরুত্ব রয়েছে, কারণ একদিকে শিক্ষা, রেশন, সবটা নিয়ে এই মুহূর্তে একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, সেটা আপনারা বারবার করে বলছেন, আপনারা সেটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টাও করছেন। দাদা, অনেকক্ষণ ধরে আপনার সাথে কথা বলছিলাম, দুটো বিষয় নিয়ে আমাদের কথা হলো, আইনগত বিষয়টা নিয়েও কথা হলো এবং একজন বিজেপি নেতা হিসেবেও আপনি আপনার মতামত জানালেন। আমার আজকে শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে খানিকক্ষণের মধ্যেই তো ইডির এই পুরো বিষয়টা শুরু হবে এবং আপনি বললেন যে খানিকক্ষণের মধ্যেই হাইকোর্টে পুরো বিষয়টা নিয়ে আরও আলোচনা হবে, এই যে ইডির ফাইল তদন্ত চলাকালীন বাইরে পুলিশ নিয়ে আসতে পারে কিনা, কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে কি কোনো জায়গাতে আপনারা এই কথাগুলো এতটা বলার পরেও সমস্যাটা কোথায় হচ্ছে? কারণ বারবার করে যে প্রশ্নটা উঠে আসছে গটাপ তথ্য, কোথাও গিয়ে কি এইটা আপনাদের কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে? এটা সাধারণ মানুষ, নিচুতলার বিজেপি কর্মীরাও এই গটাপ তথ্যটা বারবার করে সামনে নিয়ে আসছেন। বলছেন এগুলো মিডিয়া, একাংশের মিডিয়া যারা তৃণমূলকে সুবিধা করে দিতে চায়, তাদের এটা একটা বানানো একটা ন্যারেটিভ তারা তৈরি করছে। এসব গটাপ ফটাপ থাকলে এই রাজ্যে তৃণমূলের একাধিক মন্ত্রীরা গ্রেপ্তার হতো। ভারতীয় জনতা পার্টি যদি আমি ধরেই নি, যদি এই কথাগুলো আপনারা বলছেন, তাহলে কি ভারতীয় জনতা পার্টির কেন্দ্রে সরকারে আসার পরে এই রাজ্যের একাধিক তৃণমূলের তাবর নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে, বিধায়করা গ্রেপ্তার হয়েছে, গটাপ হলে এই বিষয়গুলো হতো? পশ্চিমবঙ্গের মানুষ এই বিষয়গুলো দেখেছেন এবং এই ফালতু এই তৈরি করা একটা ন্যারেটিভে কেউ পা দেবেন। ঠিক কৌস্তববাবু, যারা গ্রেফতার হয়েছিলেন আপনি বললেন তারা সবাই এবার বেরিয়ে চলে এসেছেন এবং এই প্রশ্নটা সরাসরি অমিত শাহজিকেও কিন্তু করা হয়েছিল। এটা তো বেসিক জিনিস। বেল ইজ দি রুল এন্ড জেল ইজ দি এক্সেপশন। এটা আমাদের কথা না, দিস ইজ ফান্ডামেন্টাল পজিশন অফ ল। একটা মানুষ অনির্দিষ্টকালের জন্য জেলে থাকবে না। আইন কানুন বিচার ব্যবস্থা বলে একটা বিষয় আছে, এর সাথে সরকার বা এর সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। জুডিশিয়ারি ইন ইটস উইজডম তারা মনে করেছে যে এই মানুষটাকে বেলে রাখলে এভিডেন্স ট্যাম্পার করবে না, পালিয়ে যাবে না, ইনভেস্টিগেশনে কপ, তার এমনি এমনি বেল পায় না, কন্ডিশনস থাকে তার। সে পালাতে পারবে না, ট্যাম্পার করতে পারবে না এভিডেন্সকে, কাউকে থ্রেট করতে পারবে না, ইনডিউস করতে পারবে না। তারপরে একটা মানুষকে বেল দেয়, সে যদি ভায়োলেট করে তাকে আবার ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। তো কার্টেলমেন্ট অফ লিবার্টিটা এত ইজি বিষয় নয়। একটা মানুষের লিবার্টি which is guaranteed under Article 21 of the Constitution of India that cannot be curtailed, এইভাবে কাটেল করে, that is a fundamental position of law। তারা মানুষের বেল পাবে না কেন? আচ্ছা,
অর্থাৎ আপনি বলছেন যে কোথাও কোনো গট-আপ এই শব্দটা কোথাও নেই, কারোর সঙ্গে কারোরই নেই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কৌস্তব আমরা বাবু। তাদের সাথে গট আপ করবো, যেই সরকার হরগোবিন্দ দাস চন্দন দাসকে হত্যা করে তাদের সাথে গট আপ করবো। 2021 সালে ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তা, হাজার হাজার কার্যকর্তা তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাদের বাড়িঘরদোর জ্বালিয়ে দিয়েছে। এটা ভারতীয় জনতা পার্টি, এটা অন্যান্য কোনো রাজনৈতিক দল নয় যে তাদের দলের লোককে মারলে, তাদের পার্টি অফিস ভাঙলে তাদের নেতৃত্ব গিয়ে নবান্নে গিয়ে বসে চা কফি আর ফিশ ফ্রাই খেয়ে চলে আসবে। এটা ভারতীয় জনতা পার্টি, কোনো রকম কোনো সেটিং নেই, নো সেটিং অপোজিশন। আজকে যদি সেটিং থাকতো শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে এত মামলা হতো না, ভারতীয় জনতা পার্টিদের কর্মী কার্যকর্তাদের উপরে এত অত্যাচার হতো না। প্রত্যেক কটা নির্বাচন পেরিয়েছে পশ্চিমবঙ্গে 2016 সালের পর থেকে। আপনারা দেখুন না, যখন থেকে বিজেপির আপরাইজিং এই রাজ্যে হয়েছে, আক্রান্ত হয়েছে কারা, আক্রমণের মুখে পড়েছে কারা, তারা গট-আপ করবে। যদি গট-আপ করতো পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী এতবার কিন্তু রাজনৈতিকভাবে একটা সময় আজকে যার বিরুদ্ধে আপনারা কথাগুলো বলছেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনি যে কথাগুলো বলছেন, একটা সময় তো আপনাদের জোট সঙ্গী ছিল এই তৃণমূল কংগ্রেস। না, রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কখন, মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে সারা জীবন আন্দোলন করেছে, ইন্ডি জোটের মঞ্চে দেখা গেছে সেই সীতারাম ইয়েচুরির পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছে। রাজনীতির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তো বারংবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে 2011 ঠিক ঠিক, আপনি 2011 সালের কথা বললেন। 2011 সালের আগেই সিঙ্গুর আন্দোলন নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করে যাচ্ছেন, তখন তার অনশন ভাঙাতে রাজনাথ সিং ছুটে গিয়েছিলেন সিঙ্গুরে। সে তো সমস্ত, সে তো কংগ্রেসের লোকেরাও সেখানে গেছে। আপনি এই কথা বলছেন, কংগ্রেসের পশ্চিমবঙ্গের মেরে পিঠে ছাল চামড়া গুটিয়ে দিচ্ছে। এবং কালকে ইডি রেডের পরে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতা পবন খেরা বলছে এ তো ভিন্ডিকটিভ রাজনীতি, এটা বিজেপির প্রতিহিংসার রাজনীতি, আমরা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। আমি কালকে বলেছিলাম অজিত চৌধুরী, পশ্চিমবঙ্গের নেপাল মাহাতোর মতন কংগ্রেসের নেতারা, তারাও কি একইভাবে মনে করে? এই যে কৌস্তব বাবু, আমরা সেই ছবিটা দেখাচ্ছি, আপনি বোধহয় দেখতে পাচ্ছেন ছবিটা। এই যে সিঙ্গুর আন্দোলনের সময় রাজনাথ সিং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন মঞ্চে চলে গিয়েছিলেন। এই যে এই ছবি, এটাও দেখাতে পারবেন যে সেখানে তৎকালীন সময় কংগ্রেসের, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ আ পার্ট অফ দি এনডিএ, মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ এর অ্যালাই ছিল সেই সময়। একদম সেই প্রশ্নটাই তো আমি আপনাকে করলাম, যে তাহলে কি সেই পুরনো বন্ধুত্ব কোথাও একটা তলে তলে ছাপ ফেলে যাচ্ছে? কিসের বন্ধুত্ব, কিসের বন্ধুত্ব? মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময় বামপন্থীদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন, বামপন্থীদের সরানোর ক্ষেত্রে যে একটা মুখ্য ভূমিকা নিয়েছিলেন, এটা কেউ অস্বীকার করছে না তো। কিন্তু 2011 সালের আগের মমতা বন্দ্যোপাধ্যায় আর 2011 সালের পরের মমতা বন্দ্যোপাধ্যায়, এর মধ্যে বিস্তর ফারাক। ঠিক, তাহলে আপনাদের কাছে এত প্রমাণ রয়েছে, আপনারা বলছেন যে আপনাদের কাছে লিপস অ্যান্ড বাউন্সের এগেইনস্টে একাধিক প্রমাণ রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদের কাছে একাধিক প্রমাণ রয়েছে। প্রমাণ থাকবে তদন্তকারী সংস্থাদের কাছে, তারা কিভাবে এক্সিকিউট করবে সেটা তাদের বিষয়। কিন্তু আমরা ব্ল্যাটেন্টলি পশ্চিমবঙ্গে এই সমস্ত চৌর্যবৃত্তি দেখেছি। তৃণমূল কংগ্রেসের নেতাদের জীবনযাত্রার মান, তাদের বৈভব, তাদের আড়ম্বর, এগুলো চোখের সামনে বাড়তে দেখেছি। তাদের সম্পত্তি একদম ছোট জায়গা থেকে একদম একটা কুবেরের খাজানা হয়ে যেতে দেখেছি। তো এগুলো আমরা দেখেছি, আমরা এই কথাগুলো বলছি, এবং শুধু এটা আমরা নয়, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ বলছে। এবং এই চুরি যেগুলো হয়েছে না হয়েছে, সেগুলোর জন্য কমপ্লেন্ট রয়েছে, তদন্তকারী সংস্থারা আছে, তদন্ত করবে, তারা অ্যাপ্রোপ্রিয়েট সময় তারা যা যা স্টেপ নেওয়ার তারা নেবেন।